গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লার্নিং ওয়েব। আজকে আমরা শুরু করতে চলেছি প্রাইমারি টেট টার্গেট 2023-এর ইভিএস পেডাগোগি কোশ্চেন সেট। ইভিএস পেডাগোগি যে কোশ্চেন সেটের যেটা নাম দেওয়া হয়েছে সিরিজটা, সেটা হচ্ছে জেসি বোস অর্থাৎ জগদীশচন্দ্র বোস সিরিজ। তো তোমরা অবশ্যই জানো, ম্যাথামেটিক্সে আমরা রামানুজন সিরিজ করেছি, বাংলায় আমরা কবিগুরু সিরিজ, এবং ইভিএসে আমরা জেসি বোস সিরিজ। জাস্ট একটা ছোট একটা সায়েন্টিফিক্যালি ডেডিকেট বলতে পারো। তো আজকে আমাদের রয়েছে যে সিটেটের 2018 যে ডিসেম্বর সেট আমাদের চলছিল, সে 2018 ডিসেম্বর সেটের ইভিএস পেডাগোগি কিছু কোশ্চেন। তো এক এক করে আমরা আলোচনা করব সমস্ত কোশ্চেন। তাহলে খাতা পেন নিয়ে বসে যাও, চলো তাহলে শুরু করি। দেখো, আজকের প্রথম কোশ্চেন কি বলছে, দেখো, হুইচ ইজ মোস্ট রিলেভেন্ট টু দ্য মিড ডে মিল টাইম ইন স্কুল। অর্থাৎ বিদ্যালয়ে যে মিড ডে মিল দেওয়া হয় সেটার প্রয়োজনীয়তা কী, তো অপশান এ কী বলছে, ইট ওয়েস্ট এ লট অফ প্রিসিয়াস টাইম অফ টিচিং লার্নিং। অর্থাৎ টিচিং লার্নিংয়ের যে খুব মূল্যবান সময়কে নষ্ট করে, না, এটা হবে না। অপশন 2, ইট হ্যাজ নাথিং টু ডু উইথ টিচিং লার্নিংয়ে এর কোনোই রকমের ভূমিকাই নেই, এটাও হবে না। ইট ইজ এ গুড টিচিং লার্নিং অপরচুনিটি ফর ইভিএস টিচিং লার্নিং। অর্থাৎ পরিবেশ বিদ্যা যে টিচিং এবং লার্নিংয়ের জন্য এটা একটা গুড টিচিং লার্নিং অপরচুনিটি, সুযোগ সুবিধা। তো ঠিক আছে, অপশান 3 মানলাম। বাট অপশান 4টা পড়ি, ইট ইজ ফর চিলড্রেন হু কাম এমটি স্টোমাক টু স্কুল। এটা অ্যাকচুয়ালি প্রয়োজনীয়তা বলেছে, তো এটা রাইট অ্যান্সার হবে। কারণ দেখো, যে ইন্ডিয়ান গভর্নমেন্ট 1995 সালে প্রথম মিড ডে মিলের ব্যবস্থা চালু করে। তো মিড ডে মিলের ব্যবস্থা করার প্রয়োজনীয়তাই এটাই ছিল যে ইট ইজ ফর চিলড্রেন, সেসব বাচ্চাদের জন্য হু কাম এমটি স্টোম্যাক টু স্কুল, খালি পেটে স্কুল আসে, তাদের জন্য মিড ডে মিলের ব্যবস্থা দেওয়া হয়। তো প্রয়োজনীয়তা যেহেতু স্কুলে বলছে, তো রাইট অ্যান্সার হবে এটা। অপশান তিনটা, যে 3 নম্বর অপশানটা, এটা মানা যেতে পারে, বাট অপশান 4 কিন্তু অ্যাকুরেট। তাহলে এখানে রাইট অ্যান্সার কী হবে, অপশান 4। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ডাজ লার্নিং উইথাউট বার্ডেন। অর্থাৎ লার্নিং মানে শিখন, উইথাউট বার্ডেন মানে বোঝাবিহীন শিখন। তো বলছে লার্নিং উইথাউট বার্ডেন ইন দ্য কনটেক্সট অফ এনভায়রনমেন্টাল স্টাডিজ ইমপ্লাই। অর্থাৎ যে লার্নিং উইথাউট বার্ডেনের যে মিনিংটা পরিবেশবিদ্যায় কীভাবে রয়েছে বা কোন প্রেক্ষিতে রয়েছে। তো অপশান 1 কি বলছে, দ্য ইভিএস কারিকুলাম নিডস টু বি রিডিউস টু হাফ। অর্থাৎ পরিবেশবিদ্যার যে তোমার পাঠক্রম রয়েছে, সে পাঠ্যক্রমকে তুমি অর্ধেক করে দাও, এটা একটা অপশান। অপশান 2, লেস ওয়েট অফ স্কুল ব্যাগের যে ওজন, ঠিক না, মানে স্কুল ব্যাগের তো ওজন হবে না, স্কুল ব্যাগের যে বই, যে আমরা যে বই, চক, মানে যে পেন, ডাস্টার, ডাস্টার বলছে, পেন, জ্যামিতি যা নিয়ে আসি কি না, তো বলছে লেস ওয়েট অফ স্কুল ব্যাগের ওজনটা কমানোর কথা বলছে। লেস নাম্বার অফ চ্যাপ্টার ইন ইভিএস টেক্সট বুক, পরিবেশবিদ্যায় যে চ্যাপ্টার রয়েছে, চ্যাপ্টারের সংখ্যা কমিয়ে দাও। লোড অফ ইনকম্প্রিহেনশন নিডস টু বি রিডিউসড, মানে ইনকম্প্রিহেনশন যে টপিকগুলো রয়েছে সেগুলোকে রিডিউস করে দাও, বাদ দিয়ে দেওয়া। তো ইনকম্প্রিহেনশন লোড অফ মানে ভারগুলো বলছে। তো দেখো, অপশান 4টার মধ্যে আমরা এক এক করে বুঝবো। তো দেখো, অপশান 3 তো কখনোই হবে না। তুমি ইভিএসের চ্যাপ্টার সংখ্যা কমিয়ে দেবে, এটা তো ঠিক না। ইভিএস কারিকুলাম নিডস টু বি রিডিউস টু হাফ, অর্থাৎ তুমি পাঠ্যক্রমকে অর্ধেক করে দেবে, এটাও না। লোড অফ ইনকম্প্রিহেনশন নিডস টু বি রিডিউসড, সেটাও না। তবে রাইট অ্যান্সার হবে লেস ওয়েট অফ স্কুল ব্যাগ। অর্থাৎ স্কুল ব্যাগে ওজন না থাকে। তার মানে কি, যে বাচ্চাকে বলছে যে বই কেন আনবে, ঠিক না, এটা বলতে চাইছে বই কেন আনবে। পরিবেশের যে পরিবেশবিদ্যাটা, সেটা সে স্কুলে এসেই বিভিন্ন ডেলি লাইফে যে কানেক্টিং যে এগুলো থাকবে, ইন্টারলিঙ্কিং করে বিভিন্ন কনসেপ্টের সঙ্গে বিভিন্ন ভৌতিক জিনিসগুলোকে বুঝিয়ে দেখিয়ে ইভিএসটাকে বাচ্চাদেরকে পড়াতে হবে। তো যার জন্য রাইট অ্যান্সার হবে লেস ওয়েট অফ স্কুল ব্যাগ। তো এটা সম্বন্ধে একটা মাথায় রাখবে যে এই যে লার্নিং উইথাউট বার্ডেন, এটা কোন কমিটি থেকে হয়। তো ইয়েস-পাল কমিটি মাথায় রাখবো। তো একটা ন্যাশনাল অ্যাডভাইজারি কমিটি ছিল যার নাম ইয়েস-পাল কমিটি, অ্যাকচুয়ালি প্রফেসর ইয়েস-পাল করেছিলেন। তো ইয়েস-পাল কমিটি থেকে এই লার্নিং উইথাউট বার্ডেনের কনসেপ্টটা কিন্তু আসে। পরবর্তী কোশ্চেন, হোয়াট পারপাস ডাজ গ্রুপ লার্নিং সার্ভ ইন অ্যান ইভিএস ক্লাসরুম। অর্থাৎ পরিবেশবিদ্যার
যে ক্লাসরুম শ্রেণীকক্ষে গ্রুপ লার্নিংয়ের কি উদ্দেশ্য, কি পারপাস রয়েছে। তো প্রথম অপশানটা রয়েছে টু ম্যানেজ স্টুডেন্টস ইজিলি অ্যান্ড রিডিউসড ওয়ার্কলোড, অর্থাৎ তুমি শিশুদেরকে সহজে ম্যানেজ করতে পারবে এবং ওয়ার্কলোডটাকে কমে যাবে তোমার। বাট না, এটা অবশ্যই ভুল। অপশন 2, বয়েজ অ্যান্ড গার্লস ক্যান লার্ন সেপারেটলি, না কক্ষণে না। আমাকে মাথায় রাখতে হবে যে পেডাগগিতে যে আমরা যত কিছু পড়বো না কেন সেখানে ইন্টিগ্রেশন একটা থাকে, ইউনিটি থাকে, মানে ইউনাইটেডটা থাকে একটাই, ঠিক না? তো এটা হবে না। অপশন 3, টু সেগ্রেগেট হাই পারফরমেন্স অ্যান্ড লো অ্যাচিভিং স্টুডেন্ট অ্যান্ড টু ডু রিমিডিয়াল টিচিং, এখানেও সেম কথাই বলছে যে তুমি হাই পারফর্মার আর লো অ্যাচিভমেন্টকে স্টুডেন্টকে তুমি আলাদা করে দাও এবং রিমিডিয়াল টিচিং করো, না এটাও না। তো অপশান 4 কী হবে, রাইট অ্যান্সার হবে, কারণ 3টা বাদই হয়ে গেল। তো 4 নম্বরটা কী বলতে হবে, টু ইনকালকেট ভ্যালুজ অফ কোঅপারেশন, অর্থাৎ কোঅপারেশনের যে মূল্য সেটাকে দৃঢ়ভাবে গেঁথে নিতে হবে। অ্যান্ড ওয়ার্কিং টুগেদার, একসঙ্গে কাজ করতে হবে। টু এনাবেল ইচ চাইল্ড পার্টিসিপেট অ্যাক্টিভলি অ্যান্ড লার্ন, অর্থাৎ প্রতিটা শিশু, দেখো কথাগুলো ইম্পর্টেন্ট, ইচ চাইল্ড প্রতিটা শিশু পার্টিসিপেট অ্যাক্টিভলি অ্যান্ড লার্ন, সবাই যাতে শিখতে পারে। তো অবশ্যই 4 নম্বরটা হবে কি রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ বালা? বালা শয়তান কা শালা, বাট ওই বালা এই বালা না, এই বালা আলাদা। তো ফুল ফর্ম, বালার ফুল ফর্ম কি? 4টে অপশন রয়েছে। অপশন এ, ব্রেল এইডেড লার্নিং অ্যাসেসমেন্ট। অপশন বি, ব্রেন এইডেড লার্নিং অ্যাসাইনমেন্ট। অপশন 3, ব্রেল অ্যাজ লার্নিং এড। অপশন 4, বিল্ডিং অ্যাজ লার্নিং এড। তো দেখো বালার ফুল ফর্ম হবে অপশন 4, বিল্ডিং অ্যাজ লার্নিং এড, ঠিক না? বিল্ডিং অ্যাজ লার্নিং এড, বালা। 5 নম্বর কোশ্চেন, হোয়াট ডু অল্টারনেটিভ ফ্রেমওয়ার্কস মিন? খুব ইম্পর্টেন্ট, অল্টারনেটিভ ফ্রেমওয়ার্কস বলতে কি বোঝো, ঠিক না? অল্টারনেটিভ ফ্রেমওয়ার্কস। তো দেখো অপশান এ বলছে অল আইডিয়াজ আর ফার্মলি হেল্ড বাই চিলড্রেন, সমস্ত আইডিয়া শিশুদের মধ্যেই থাকবে। অপশান 2, টেক্সট বুক এক্সপ্লেনেশন অফ ভ্যারিয়াস ফিজিক্যাল ফেনোমেনা, বিভিন্ন যে ভৌতিক ঘটনাগুলো রয়েছে তাদের যে টেক্সট বুক এক্সপ্লেনেশন বা ব্যাখ্যা, যে পাঠ্যপুস্তকের যে ব্যাখ্যাগুলো রয়েছে সেগুলোকে বলা হয় অল্টারনেটিভ ফ্রেমওয়ার্কস, ঠিক আছে, মানলাম। অপশান 3, আইডিয়াস দ্যাট ডিফার ফ্রম দ্য ফর্মালি অ্যাকসেপ্টেড এক্সপ্লেনেশন অফ দ্য কনসেপ্ট, অর্থাৎ অল্টারনেটিভ ফ্রেমওয়ার্কস ওইটা হবে যে তোমার যে কনসেপ্টটা যে রয়েছে, কনসেপ্টে যে ফর্মালি অ্যাকসেপ্টেড এক্সপ্লেনেশন, মানে যেটা সাধারণভাবে আমরা ব্যাখ্যা যেটা করে থাকি, ঠিক না? তো সেই সাধারণ ব্যাখ্যার থেকে কিছু আলাদা, কিছু ডিফারেন্ট একটা আইডিয়া, ওকে মানলাম। আইডিয়াস প্রেজেন্টলি হেল্ড বাই সায়েন্টিস্ট অ্যান্ড সোশ্যাল সায়েন্টিস্ট, মানে ওই সমস্ত আইডিয়া হবে যেসব আইডিয়াগুলো কিছু বিজ্ঞানী এবং কিছু সমাজবিজ্ঞানী, সোশ্যাল সায়েন্টিস্টদের মধ্যেই থাকবে। তো দেখো না, রাইট অ্যান্সার হবে অপশন 3। অল্টারনেটিভ ফ্রেমওয়ার্কস মিনিং হচ্ছে যে কোনো কিছুর যে বেসিক যে তুমি একটা এক্সপ্লেনেশন তুমি জানো, যেটা ফর্মালি অ্যাকসেপ্টেড, সাধারণভাবে সবাই ইউজ করে থাকে, সেটা থেকে কিছু একটা আলাদা আইডিয়া, সেটাকে আমরা কী বলবো, অল্টারনেটিভ ফ্রেমওয়ার্কস, ওকে। নেক্সট কোয়েশ্চেন, ওমেন আর উইকার দ্যান মেন, মহিলারা যে পুরুষের থেকে দুর্বল হয়। ইট ইজ এ সুপারস্টিশন, একটা কুসংস্কার, মিথ, রহস্য, সায়েন্টিফিক ফ্যাক্ট, একটা বৈজ্ঞানিক যুক্তিমূলক যুক্তি, স্টেরিওটাইপ। রাইট অ্যান্সার হবে স্টেরিওটাইপ। এটা কখনোই ঠিক না, এটা একটা ভুল ধারণা, স্টেরিওটাইপ, ঠিক না? জেন্ডার স্টেরিওটাইপ আমরা পড়বো যে কোনো একটাকে নেগলেক্ট করে দেওয়া হয়, বাট এখানে পেডাগগিতে অল আর ইকুয়াল, এখানে মেন ওমেনের মধ্যে কোনো ডিফারেন্ট ক্রিয়েট করা হবে না। তো ওমেন আর উইকার দ্যান মেন এটা একটা স্টেরিওটাইপ কিন্তু, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, টু অ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড রিলেটিভ পজিশন অফ প্লেসেস, ডিস্টেন্স অ্যান্ড ডাইরেকশান, অর্থাৎ কোনো একটা মানে স্থান রয়েছে, সেটার তুমি অবস্থান বের করতে চাইছো, সেটার দূরত্ব বের করতে চাইছো যে এখান থেকে এটার দূরত্ব কত, এবং ডাইরেকশান দেখতে চাইছো যে কত দূরে রয়েছে, কোন পজিশনে রয়েছে। তো এটা তোমার এইটার জন্য তুমি কোন ধরনের অ্যাবিলিটিকে তুমি রিপ্রেজেন্ট করছো? অপশান এ, গ্রাফিক স্কিল, অর্থাৎ আমাদের লেখচিত্র বা একটা ছক কাগজের সাহায্যে ব্যাখ্যা করার স্কিল যেটা থাকবে। ডাইরেকশনাল স্কিল, শুধুমাত্র তুমি দিকটাকে বোঝাতে চাইছো যে ওর দিক কোন দিকে। ম্যাপিং স্কিল, ঠিক না, যে তুমি ম্যাপিংয়ের মাধ্যমে বোঝাতে চাইছো। অপশান 4, পজিশনাল স্কিল। তো দেখো প্রথমেই এখানে ডাইরেকশনাল স্কিল এটা হবে না, ঠিক না?
পজিশনাল স্কিল শুধুমাত্র হবে না। দেখো এগুলো কিন্তু জাস্ট একটাকে জিনিসকে রিপ্রেজেন্ট করছে, পজিশন মানে জাস্ট অবস্থানকে রিপ্রেজেন্ট করছে, ডাইরেকশন মানে তার অভিমুখকে নির্দেশ করছে। এবার দেখো একটা গ্রাফিক স্কিল থাকে, অর্থাৎ তুমি গ্রাফের মাধ্যমে কোনো কিছুর অবস্থান বের করাটা, এবং ম্যাপিং স্কিল। তো এখানে দেখো একটা ম্যাপ, যেমন বলি যে ভারতের ধরো একটা ম্যাপ আছে, এটা ধরো ভারতের ম্যাপ। তো এই ভারতের ম্যাপে তুমি কী কী করতে পারো, যে তুমি তার কোনো একটা রাজ্যের অবস্থান জানতে পারো, ঠিক না? তারপর এই রাজ্য থেকে পর অপর একটা রাজ্য উত্তর দিকে রয়েছে না দক্ষিণ দিকে রয়েছে, না পূর্ব দিকে রয়েছে, না পশ্চিম দিকে রয়েছে, সেটা তুমি জানতে পারো। তারপর ধরো এখানে ধরো রয়েছে ওয়েস্ট বেঙ্গল, এখানে রয়েছে ধরো তামিলনাড়ু, ঠিক আছে, চেন্নাই। তো চেন্নাই থেকে কলকাতার দূরত্ব কত সেটা তুমি জানতে পারো। তো এই এই ডিস্ট্যান্সেস, এই ডাইরেকশান, এই পজিশন অফ প্লেস, এগুলো জানতে মানে এগুলো দিয়ে তুমি ম্যাপিং স্কিলটাকে স্ট্রং করছো, ঠিক না? তো অ্যান্সার কী হবে? ম্যাপিং স্কিল, অপশান 3 ম্যাপিং স্কিল। নেক্সট কোশ্চেন, হুইচ ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক এনসিএফ, কোন এনসিএফ রিকমেন্ডেড এনভায়রনমেন্টাল স্টাডিজ টু বি টট অ্যাজ ইন্টিগ্রেটেড কারিকুলার এরিয়া অ্যাট দ্য প্রাইমারি লেভেল? অর্থাৎ কোন এনসিএফ, মানে কত সালের এনসিএফ, 1975, 1988, 2000 এবং 2005, এই চারটা এনসিএফের মধ্যে কোনটা এনসিএফ তোমার এনভায়রনমেন্ট স্টাডিকে, অর্থাৎ ইভিএসকে ইন্টিগ্রেটেড একটা মানে প্রাইমারি লেভেলে ইন্টিগ্রেটেড হিসাবে রিপ্রেজেন্ট করেছে? ইন্টিগ্রেটেড ব্যাপারটা কি তোমাকে বলে দিই। যেমন দেখো ইভিএস কিন্তু বলতে পারো যে প্রাইমারি লেভেলে কীভাবে পড়াবে, তোমাকে একত্রীকরণ করে পড়াতে হবে। ওখানে তুমি ইতিহাস, ভৌগোলিক দিক, বিজ্ঞানগত দিক, অঙ্ক, ভাষা, ঠিক না, পরিবেশ বা তোমার যে ফ্যামিলি, ফুড, শেল্টার, তো তোমাকে সব কিছুকে ইন্টিগ্রেটেড করে তোমাকে এনভায়রনমেন্টাল পড়াতে হবে। তো এটার জন্য যেটা রাইট অ্যান্সার হবে সেটা হচ্ছে এনসিএফ 2000। 2000 সালে যে এনসিএফ সুপারিশ হয়েছিল তাতে কিন্তু এই এনভায়রনমেন্টাল স্টাডিকে ইন্টিগ্রেটেড মানে কারিকুলাম এরিয়া বলে চিহ্নিত করা হয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, সুষমা ওয়ান্টস হার স্টুডেন্ট টু বি সেন্সিটাইজড ফর কনজারভেশন অফ ট্রিজ। অর্থাৎ সুষমা একজন শিক্ষক শিক্ষিকা, সে তার শিক্ষার্থী বা তার যে স্টুডেন্টগুলো রয়েছে তাদেরকে কী বললো, সেন্সিটাইজড, একটু মানে অ্যাওয়ারনেস আনতে বললো ফর কনজারভেশন অফ ট্রি, গাছের সংরক্ষণের জন্য। তো বলছে হুইচ অন অফ দ্য ফলোয়িং ইজ দ্য মোস্ট সুইটেবল স্ট্র্যাটেজি টু ডু সো। তো এখানে কোনটা সবচেয়ে সুইটেবল হবে, কোন পদ্ধতিটা? চারটা পদ্ধতি বলছে। 1 নম্বর, হেল্পিং চিলড্রেন টু অ্যাডপ্ট অ্যান্ড নার্চার এ প্ল্যান্ট। অর্থাৎ তুমি শিশুদেরকে বললে বা বাচ্চাদেরকে বললে যে একটা প্ল্যান্ট, একটা উদ্ভিদকে তুমি অ্যাডপ্ট করো এবং সেটাকে নার্চার করো, মানে লালন পালন করো। ওকে। কন্ডাক্টিং এ ডিবেট ইন ক্লাসরুম। দেখো ডিবেট করে গাছের কোনো সংরক্ষণ করে কোনো লাভ হবে না। ডিবেট করে কী করো, তোমাকে মাঠে যেতে হবে, খেলতে হবে তোমাকে মাঠে, ঠিক না? মানে বলে তোমার লাভ হবে না, ঠিক না? তো কন্ডাক্টিং এ ডিবেট ইন ক্লাসরুম এটা 100% না, এটা বাদ। গ্রুপ ডিসকাশন মানতে পারলাম, গ্রুপ ডিসকাশন অবশ্যই হতে পারে। পোস্টার মেকিং এটাও করা যেতে পারে, কিন্তু মোস্ট অ্যাকুরেট এবং মোস্ট ক্লিয়ার অ্যান্সার হবে কি অপশান এ। এখানে তুমি কথা না বলে তুমি নিজেই কী করলা, অ্যাডপ্ট করে নিলে এবং নিজেই একটা উদ্ভিদকে তুমি কী করছো, লালন পালন করছো। তো এরকম যদি ধরো একটা ক্লাসে 50টা স্টুডেন্ট থাকে আর 50টা স্টুডেন্ট যদি একটা গাছকে যদি মানে নিজের মতো করে নিজের কোনো বাড়িতে টবে লাগিয়ে যদি লালন পালন করে, তো এখানে গাছের সংরক্ষণটা বেশি ইম্প্যাক্ট হবে। কেন বলো তো, যখন তুমি এমন একজন ফাদার বা একজন মাদার, বাবা বা মা যদি ধরো কোনো একটা শিশুকে লালন পালন করে, তো কী হয়, তার প্রতি একটা মায়া, মমতা, একটা স্নেহ জুড়ে যায়, ঠিক না? তো ব্যাপারটা এটাই যে তুমি যখন কোনো একটা গাছকে তুমি যখন মানে অ্যাডপ্ট করে, মানে অ্যাডপ্ট করা মানে কি, তোমাকে এখানে গার্জেন বলতে বলছে, গাছের তোমার গার্জেন হতে বলছে। তো তুমি যখন গাছের লালন পালন করবে তখন গাছটার প্রতি কী হবে, তোমার স্নেহ মমতা জুড়ে আসবে। তো এটা খুব ইম্পর্টেন্ট। আমি এটা সম্বন্ধে একটা ছোটো একটা গল্প তোমাদের শোনাই। এটা সাধারণত 2004 সালের গল্প। তো 2000 দেখো তখনও আমি তো বাচ্চাই ছিলাম, বাট অ্যাকচুয়ালি কনসেপ্ট আমার ঠিকঠাক এখন বুঝতে পারছি যে কেন হলো, আজকে বুঝলাম। 2004 সালে অ্যাকচুয়ালি আমার বাড়িতে আমি একটা টবে মানে কী বলবো যে কিছু লঙ্কা গাছ আমি কিন্তু খুব ভালো করে মানুষ করেছিলাম, মানে খুব ভালো লালন পালন করেছিলাম। তো গাছগুলো খুব বড় হচ্ছিলো আর খুব কী বলবো যে খুব বড় বড় লঙ্কা, ঝাল লঙ্কাও দিচ্ছিলো। কিন্তু 2004 সালে একবার তুষার বৃষ্টি হয়, বরফ বৃষ্টি হলো, শিলাবৃষ্টি। তো
তো সেই শিলাবৃষ্টির ফলে গাছগুলো পুরো নষ্ট হয়ে যায় এক সন্ধ্যাবেলা বা এক রাতের বেলা। তো যার জন্য আমি কিন্তু প্রচুর কান্না করেছি। তো এখন বুঝতে পারলাম যে তোমাকে গার্জেন হতে বলছে, তোমাকে লালন পালন করতে বলছে, তাহলে তুমি গাছের প্রতি কী হবে, একটা তোমার স্নেহ মমতা জুড়ে আসবে, তাহলে তুমি তার কনজারভেশনকে নিয়ে, তার সংরক্ষণকে নিয়ে তুমি সচেতন থাকবে। তো এখানে রাইট অ্যান্সার কী হবে, হেল্পিং চিলড্রেন টু অ্যাডপ্ট এ নার্চার এ প্ল্যান্ট। ওকে, নেক্সট কী বলছে, অভয় আস্কড হিজ স্টুডেন্ট, অর্থাৎ অভয় রয়েছে একজন শিক্ষক, সে তার স্টুডেন্টকে জিজ্ঞেস করলো বা আস্কড মানে আদেশ দিল, টু ডু এ সার্ভে ইন গ্রুপ, একটা সার্ভে করতে গ্রুপে, অন ডিজিজ দ্যাট পিপল ইন দ্য নেবারহুড সাফার ফ্রম, অর্থাৎ নিজের আশেপাশে যে লোকেদের যে রোগ হয়েছে সেসব লোকেদের রোগ সম্বন্ধে একটা সার্ভে করতে। দ্য সার্ভে ইজ নট মেনশন ইন দ্য টেক্সট বুক, অর্থাৎ এখানে উল্লেখও করে দিয়েছে যে সার্ভেটা কিন্তু তোমার টেক্সট বুকে কোনো মেনশন নেই, মানে কি তুমি একটু ওকে আলাদা করে কোনো কিছু মানে কাজ করতে দিলে, অ্যাক্টিভিটি দিলে। হুইচ অপশান ইজ নট রিলেভেন্ট ফর দিস টিচিং লার্নিং স্ট্র্যাটেজি, এখানে যে টিচিং লার্নিং স্ট্র্যাটেজি এটার সঙ্গে কোনটা রিলেভেন্ট নয়, ঠিক আছে। তো সার্ভে পদ্ধতি তুমি ভালোভাবে জানো যে কোনো কিছু তোমার ইনফরমেশান কালেক্ট করে সেটাকে মানে অ্যাসেস করাটা হচ্ছে কি সার্ভে। তো দেখো কী কী অপশান রয়েছে, ইট হেল্প দ্য কমিউনিটি আন্ডারস্ট্যান্ড দ্য ডিজিজ দ্যাট দে সাফার্ড ফ্রম। তো প্রথম অপশান কী বলছে যে এটা কমিউনিটিকে হেল্প করবে, সাহায্য করবে আন্ডারস্ট্যান্ড দ্য ডিজিজ, রোগটা সম্বন্ধে জানতে, দ্যাট দে সাফার্ড ফ্রম, যেটা তারা ভুক্তভোগী রোগটা নিয়ে। ওকে, মানলাম। ইট প্রোভাইডেড অপরচুনিটি টু ইন্টারাক্ট উইথ কমিউনিটি, এটা কমিউনিটির সঙ্গে ইন্টারাক্ট করার একটা অপরচুনিটি ক্রিয়েট করবে। হ্যাঁ, এটা অবশ্যই এটা হবে। নট, দেখো কোশ্চেনে বুঝো, নট রিলেভেন্ট বলেছে, ঠিক না। ইট হেল্প চিলড্রেন কানেক্ট লার্নিং উইথ রিয়েল লাইফ, অবশ্যই বাস্তব জগতের সঙ্গে এটাকে তো ম্যাচ করাবে। ইট এনাবেল চিলড্রেন আন্ডারস্ট্যান্ড ডেটা হ্যান্ডলিং অ্যান্ড ওয়ার্ক টুগেদার, অবশ্যই সার্ভে পদ্ধতি মানে কি, তুমি ইনফরমেশান কালেক্ট করলে এবং তুমি একটা সার্ভে তো একা করতে পারবে না, একটা গ্রুপ ওয়াইজে তুমি করছো, একটা টিম নিয়ে তুমি তৈরি করছো সার্ভে। আর যেহেতু এখানে বলেছে আস্ক হিজ স্টুডেন্টস, অর্থাৎ সমস্ত স্টুডেন্টকে বলছে, তার মানে টিম তৈরি করে করা। তো এখানে দেখো টিচিং লার্নিং স্ট্র্যাটেজি যেহেতু বলছে, যার জন্য অপশান এ হবে রাইট অ্যান্সার। এখানে দেখো, এখানে একটু মন দিয়ে বুঝবে ব্যাপারটা। দেখো এখানে কি বলছে যে হুইচ অপশান ইজ নট রিলেভেন্ট বলছে ফর দিস টিচিং লার্নিং স্ট্র্যাটেজি। তো দেখো আমি এক এক করে বলছি। অপশান 2, ইট প্রোভাইডেড অপরচুনিটি টু ইন্টারাক্ট উইথ কমিউনিটি, এটা তো অবশ্যই ইন্টারাক্ট হবে, তো এটা তো অপশান মানে ঠিক হওয়ার তো অপশানই আসছে না। ইট হেল্প চিলড্রেন কানেক্ট লার্নিং উইথ রিয়াল, এটাও মানা যায়, এটা তো অবশ্যই হবে। ইট এনাবেল চিলড্রেন আন্ডারস্ট্যান্ডিং ডেটা হ্যান্ডলিং অ্যান্ড ওয়ার্ক টুগেদার, এটাও ওকে। এখানে কী বলছে দেখো, ইট হেল্প দ্য কমিউনিটি আন্ডারস্ট্যান্ড দ্য ডিজিজ দ্যাট দে সাফার্ড ফ্রম। দেখো এটা কিন্তু টিচিং লার্নিং স্ট্র্যাটেজিতে কিন্তু রিলেভেন্ট নয়। কেন নয়, দেখো ব্যাপারটা বুঝো। তুমি ইনফরমেশান কালেক্ট করলে, ঠিক না, এবার এখানে ইনফরমেশান কালেক্টটা কী করতে বলেছে, তাকে খালি গ্রুপে স্টুডেন্টদেরকে কী বলা হয়েছিল যে তোমরা রোগটার কীরকম মানে কী সার্ভে করতে, রোগের নেবারহুডে আশেপাশে লোকেদের রোগের সার্ভে করতে। তো এখানে লোকরা কিন্তু মানে আন্ডারস্ট্যান্ড দ্য ডিজিজ এটা হবে না, ঠিক না, মানে তারা যে জানতেই পেরে যাবে যে তার রোগটা কী, ইন্টারাক্ট তো হবেই, বাট টিচিং লার্নিং স্ট্র্যাটেজিতে এটার কিন্তু বিশেষ কোনো ভূমিকা নেই যে কমিউনিটি এই রোগগুলো সম্বন্ধে জানতে পারবে এবং মানে যেটা টিচিং লার্নিং স্ট্র্যাটেজিতে খুব হেল্প করবে। তো এখানে রাইট অ্যান্সার যেহেতু নট রিলেভেন্ট বলেছে, তো রাইট অ্যান্সার কী হবে, অপশান এ। নেক্সট কোশ্চেন, কমিউনিটি ইজ অ্যান ইম্পর্টেন্ট টিচিং অ্যান্ড লার্নিং রিসোর্স, অর্থাৎ কমিউনিটি সম্প্রদায় একটা কী বলছে টিচিং লার্নিং সম্পদ, ইম্পর্টেন্ট বিকজ কেন, অন ক্যান অ্যাকসেপ্ট অল নলেজ অ্যাভেলেবেল ইন দ্য কমিউনিটি আনক্রিটিক্যালি, অর্থাৎ একজন কমিউনিটি থেকে সমস্ত নলেজ অ্যাভেলেবেল পেয়ে যাবে। ওকে, ঠিক আছে। ইট ইজ ইনএক্সপেন্সিভ অ্যান্ড অ্যাক্সেসেবল, এটা খুব এতটা বেশি মানে মূল্য নয় এবং অ্যাক্সেসেবল, সহজে পেয়ে যাবে। এল্ডারলি পিপল আর ওয়াইজ অ্যান্ড হ্যাভ টাইম, বৃদ্ধ বা যারা বয়স্ক তারা খুব এটা নিয়ে জ্ঞানী এবং তাদের কাছে খুব সময় আছে। ইট প্রোভাইডস লার্নিং অপরচুনিটি রিয়াল সেটিং, রাইট অ্যান্সার রিয়াল সেটিং, বাস্তব জগৎ, মাথায় রাখবে। ইভিএস বলো, ইভিএসের মানে মেন পারপোজটাই কী, মেন অবজেক্টিভটা কী, যে তোমাকে রিয়াল লাইফের সঙ্গে কানেক্ট করে দেওয়া। এখানে ইভিএস বলতে এটা না যে তোমাকে খালি ইকোলজি পড়তে হবে আর তোমাকে অ্যাটমসফিয়ারই পড়তে হবে,
ঠিক না। এখানে ইভিএস কথার মানে হচ্ছে ডেলি লাইফ, বাস্তব জগতের সঙ্গে তুমি কানেক্ট করো। তো কমিউনিটি এমন একটা মানে রিসোর্স যেখানে কি হবে, ইট প্রোভাইডস লার্নিং অপরচুনিটি ইন রিয়াল সেটিং, ঠিক না, বাস্তবের সঙ্গে তুমি এটাকে শিখতে পারবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন। ইন ইভিএস টিচিং লার্নিং, লিঙ্কিং ক্লাসরুম লার্নিং টু লাইফ আউটসাইড স্কুল অ্যান্ড এনরিচিং ইট ইমপ্লাইজ। অর্থাৎ ইভিএস শিক্ষণে তুমি কী করছো, লিঙ্কিং ক্লাসরুমকে লাইফ আউটসাইড স্কুল, অর্থাৎ স্কুলের বাইরের জগতের সঙ্গে লিঙ্ক করছো, যুক্ত করছো। তো এটা কোনটাকে রিপ্রেজেন্ট করছে? তো অপশান এ, গোয়িং বিয়ন্ড কারিকুলাম, পাঠ্যক্রমের বাইরে, ঠিক না, গোয়িং বিয়ন্ড দ্য টেক্সট বুকস, সাহিত্য যে পাঠ্যপুস্তক রয়েছে পাঠ্যপুস্তকের ছাড়িয়ে বা বাইরে, লিঙ্কিং টেক্সট বুক টু গ্লোবাল এনভায়রনমেন্ট ইস্যুজ অ্যান্ড কনসার্ন, ওকে মানা যেতে পারে। হোল স্কুল অ্যাপ্রোচ, সমগ্র স্কুলকে একসঙ্গে নিয়ে আসে। তো দেখো এখানে অপশান 4 তো হবেই না, হোল স্কুল অ্যাপ্রোচ তো অসম্ভব। এখানে অপশান 3টা রয়েছে। তো অপশান 3 নম্বরটা কী বলছে, লিঙ্কিং টেক্সট বুক টু গ্লোবাল এনভায়রনমেন্ট। দেখো তুমি তো ওকে পড়াতেই চাইছো কি বলছে যে ক্লাসরুম থেকে, ক্লাসরুমটাকে তুমি কী করছো, আউটসাইড স্কুল। তার মানে কি এখানে পাঠ্যপুস্তকের কোনো ভ্যালু না, মানে পাঠ্যপুস্তকের বাইরে তোমাকে নিয়ে যেতে চাইছে, তোমার জ্ঞানটাকে জাস্ট একটা পেপারের মধ্যে লিমিটেড রাখতে চাইছে না, ঠিক না, তুমি যাতে টেক্সট বুকের বাইরে যেতে হও। আর ওইটাই তো দেখো লার্নিং উইথাউট বার্ডেন। তার মানে কি স্কুলে গিয়ে যাতে তোমার ইভিএস যে শিক্ষাটা সেটা টেক্সট বুকের মধ্যে যাতে থেকে না যায়, গোয়িং বিয়ন্ড দ্য টেক্সট বুক হয়। অর্থাৎ তুমি স্কুলে এসেও যাতে স্কুলের বাইরের জগতের সঙ্গে যাতে মেলাতে পারো নিজেকে। তো এখানে রাইট অ্যান্সার পার্টিকুলারলি কিন্তু অপশান 2 হবে, গোয়িং বিয়ন্ড টেক্সট বুক। গোয়িং বিয়ন্ড কারিকুলাম হবে না, পাঠ্যক্রমকে তোমাদের ধরে রাখতে হবে। তো এখানে রাইট অ্যান্সার হবে গোয়িং বিয়ন্ড টেক্সট বুক। 13 নম্বর কোয়েশ্চেন দেখো, টু ক্লাস 3 স্টুডেন্ট, তৃতীয় ক্লাসের শ্রেণী মানে কী বলবো যে স্টুডেন্টদেরকে রামা বলছে যে এ ফাদার, এ মাদার অ্যান্ড দেয়ার চিলড্রেন কনস্টিটিউট এ নিউক্লিয়ার ফ্যামিলি। নিউক্লিয়ার মানে কি স্ট্রং ফ্যামিলি, বন্ধন ফ্যামিলি। তো কী বলছে যে এক ফাদার, ঠিক না, বাবা, মাদার মানে মা, আর দেয়ার চিলড্রেন তাদের বাচ্চা, কনস্টিটিউট একটা গঠন করে নিউক্লিয়ার ফ্যামিলি, ঠিক না, নিজেদের মধ্যে একটা বন্ধনজনক পরিবার। অ্যান্ড ইফ গ্র্যান্ড প্যারেন্টস মানে যে আমাদের যে দাদু বা দিদা অ্যান্ড আদার রিলেটিভস এবং বাকি আত্মীয় স্বজনরা স্টে অ্যালং, তারা আলাদা থাকে, দেন ইট ইজ অ্যান এক্সটেন্ডেড ফ্যামিলি, মানে এরা একটা বিস্তৃত একটা আলাদা ফ্যামিলি, এক্সটেন্ডেড ফ্যামিলি। তো হোয়াট ডু ইউ থিঙ্ক অফ দিস? তো এখানে তুমি কি বোঝাতে চাইছো, এটা তোমার মতামত এখানে কি? তো অপশান এ বলছে দ্য কনসেপ্ট অফ ফ্যামিলি হ্যাজ টু বি টট লাইক দিস, মানে পরিবারের যে কনসেপ্টটা তোমাকে এভাবেই শেখাতে হবে। না, কখনোই না, এভাবে কখনোই না। কেন বলছি, দ্য ডেফিনেশন অফ এ ফ্যামিলি ইজ ইনকারেক্ট, পরিবারের সংজ্ঞাটাই ভুল, ঠিক আছে মানলাম। অপশান 3, রামা ইজ ইনসেনসিটিভ টুয়ার্ডস হার স্টুডেন্ট, মানে শিক্ষার্থীদের প্রতি সে ইনসেনসিটিভ বেশি, ঠিক আছে মানলাম। অপশান 4, টিচিং লার্নিং অ্যাপ্রোচ ইজ নট ইনক্লুসিভ, এটা হবে রাইট অ্যান্সার। দেখো এখানে ব্যাপারটা বুঝো, ব্যাপারটা ইনক্লুসিভ এডুকেশন এখানে তোমার বোঝাতে চাইছে মেনলি। দেখো তুমি যখন কোনো ক্লাসরুমে পড়াবে তো তোমার ইন্টেনশন, তোমার মানে উদ্দেশ্য থাকবে কি, অবজেক্টিভ কী থাকবে, যে আমি বিভিন্ন প্রকারের স্টুডেন্টকে বা বিভিন্ন মেন্টালিটি, বিভিন্ন মানে কী বলেছে ভ্যারাইটি থাকবেই, তো সে ভ্যারাইটি স্টুডেন্টগুলোকে ইনক্লুসিভ করে দেওয়া, সবাই এসে যাতে একত্রীকরণ হয়ে শিক্ষা লাভ করে, ঠিক না। তো তুমি যদি ব্যাখ্যা করো যে আমি, আমার মা মানে বাবা মা আর শিশুরাই একটা ফ্যামিলি এবং দিদারা আলাদা থাকবে, আলাদা একটা ফ্যামিলি, এটা না, তোমাকে এটা করা উচিত ইনক্লুসিভ ফ্যামিলি। তাহলে কী হবে, এই কনসেপ্টে ইনক্লুসিভ ফ্যামিলি কী হবে, যে তুমি সবাইকে একসঙ্গে এনে বলছো যে দিস ইজ মাই ফ্যামিলি, দিস ইজ এ ট্রু ফ্যামিলি, যেখানে তোমার পরিবারের সমস্ত সদস্যগণ একসঙ্গে থাকবে। তো এখানে একটা বাড়ির ফ্যামিলিকে একটা তুমি ক্লাসরুমের সঙ্গে কল্পনা করে তাহলে ভাবো, তাহলে এখানে বুঝতে পারছো এখানে ইনক্লুসিভের কোনো কনসেপ্ট এখানে দিচ্ছে না এই যে প্রশ্নটাতে। তাহলে যার জন্য রাইট অ্যান্সার কী হবে, দ্য টিচিং লার্নিং অ্যাপ্রোচ ইজ নট ইনক্লুসিভ। ওকে, 14 নম্বর কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ বা আর অ্যাক্টিভিটিজ ইন ইভিএস ক্লাসরুম। ইভিএস ক্লাসরুমে এটা
এই চারটার মধ্যে কোনটা অ্যাক্টিভিটিকে রিপ্রেজেন্ট করে? ইউজ অফ ব্ল্যাকবোর্ড, ব্ল্যাকবোর্ডের ব্যবহার, ঠিক আছে, পিকচার রিডিং, ঠিক না, যে কোনো ছবি তুমি পড়তে বলছো দেখে, ফিল্ড ভিজিট, হয়তো বাইরে তুমি নিয়ে গিয়ে কোনো ফিল্ড ভিজিট করাচ্ছ, অল অফ দ্য অ্যাভাব। তো দেখো এখানে অ্যাক্টিভিটি তিনটেই হবে, তো রাইট অ্যান্সার কী হবে? অপশান 4, অল অফ দ্য অ্যাভাব। তারপর 15, এনভায়রনমেন্টাল স্টাডিজ কারিকুলাম মে লিড টু বি হোলিস্টিক লার্নিং অফ চিলড্রেন। হোলিস্টিক মানে কি? সমগ্রকরণ, ঠিক না, সমগ্রকরণ। তো হোলিস্টিক লার্নিং, জিরো থেকে ইনফাইনাইট লার্নিং, ঠিক না, অফ চিলড্রেন ইফ ইট ইজ থিম্যাটিক, মানে থিম দিয়ে দিয়ে, যে তোমাকে বলে দিল যে ইভিএসের থিম কি, থিম পড়ে পড়ে হবে। ইন্টিগ্রেটেড, ইভিএসকে তোমাকে ইন্টিগ্রেশন করে পড়তে বলছে। ইনক্লুসিভ, ইভিএসকে তোমাকে ইনক্লুসিভ নিয়ে একসঙ্গে নিয়ে পড়তে বলছে। অপশান 4, অল অফ দিস। অবশ্যই এখানে তিনটাকে মানে মেনে চলে, তাহলে অল অফ দিস হবে, ঠিক না। যে হোলিস্টিক ম্যানারে এনভায়রনমেন্টাল ইভিএস কখন পড়া হবে? যখন তুমি থিম্যাটিক পড়বা, মানে থিম্যাটিক কনসেপ্টে পড়বা, ইন্টিগ্রেটেড হয়ে পড়বা এবং ইনক্লুসিভ এতে পড়বা, ওয়েতে পড়বা। ওকে, তো রাইট অ্যান্সার হবে অল অফ দিস। লাস্ট কোশ্চেন, দ্য ইভিএস টেক্সট বুক হ্যাজ এ চ্যাপ্টার অন স্নেক চার্মার। অ্যাকচুয়ালি এটা এনসিআরটির বইও, মানে স্নেক চার্মারের স্টোরি রয়েছে। তো স্নেক চার্মার কি? ওই যে বাপুরে সাপুরে ছোটোবেলায় পড়েছো না, কি ড্যাশ সাপুরে নাকি, ও আসারাম বাপুরে নিয়ে যা সাপুরে, তো সেই আসারাম, আসারাম, তো যাই হোক আসারাম বাপুরে, সরি সাপুরে বাপুরে, যাই হোক, তো সেই স্নেক চার্মার কি? সাপুরে, যারা সাপ খেলায় আমরা ভালোভাবে জানি। তো এটাও সত্য যে এখন তো আর গ্রামে প্রায় আসেই না সে, আর আগে আসতো, আমরা সবাই গোল করে খেলা দেখতাম, সাপের খেলা। তো যাই হোক এখানে কী বলছে শোনো, ইট ইজ ইন্টেন্ডেড টু মেক চিলড্রেন অ্যাওয়ার অ্যান্ড বি সেন্সিটাইজড। অর্থাৎ স্নেক চার্মারের যে সাপুরের যে গল্পটা এনসিআরটি বইয়ে রেখেছে বা ইভিএসে যে রাখা হয়েছে, তার কারণটা কি এখানে? ইট ইজ ইন্টেন্ডেড টু মেক চিলড্রেন অ্যাওয়ার, মানে শিশুদেরকে অ্যাওয়ারনেস নিয়ে সচেতন করতে চাইছে কিসের রেসপেক্টে? অপশান এ, দ্যাট অ্যানিম্যাল কিপিং ইজ গুড সোর্স অফ লাইভলিহুড, অর্থাৎ প্রাণী জীবন একটা জীবনের সম্প্রদায়ের একটা অংশ। ওকে, দ্যাট ইজ অ্যান ইললিগাল অ্যাক্ট, এটা একটা মানে অপরাধ, না না অপরাধ তো না, সাপুরে অপরাধ কেন? ও তো অনেক এখানে কারণ রয়েছে, তো অপরাধ না। অপশান 3, ফর স্নেক চার্মার অ্যাজ চিলড্রেন ডু নট সি দেম ওপেন দিস ডে। এই যে বললাম যে বর্তমানে প্রায় আমরা দেখতেই পাই না, ঠিক আছে মানলাম, বাট ইভিএসের রেসপেক্টে দেখতে হবে। অ্যান্ড অপশান 4, দ্যাট স্নেক চার্মার মে নট হার্ম স্নেক্স, এটাও ইম্পর্টেন্ট, স্নেক চার্মাররা কিন্তু সাপেদের কিন্তু ক্ষতি করে না। অ্যান্ড দে নিড টু বি প্রোভাইডেড উইথ অল্টারনেটিভস বিফোর ডিপ্রাইভিং দেম অফ দেয়ার লিভলিহুডস, অর্থাৎ তাদেরকে মানে একটা কী বলো যে গভর্নমেন্টাল রেসপেক্টে কিছু মানে অনুদান, ঠিক না, যে ওরাও তো সেই সাপদেরকে ক্ষতি করছে না এবং সাপদেরকে নিয়েই নিজেদের মানে কী বলে যে নিজেদের যে সংসারও বলতে পারে, নিজেদের সংসার পেটের ভাত যে চালায়। তো এখানে এই এতগুলো রেসপেক্টে সবচেয়ে বেটার হবে কি? অপশান 4, এখান থেকে স্নেক চার্মারের স্টোরি, স্নেক চার্মার বা স্নেক চার্মারটা কেন মানে সেই কাজটা করে এবং তাদের কি প্রয়োজন সেটা সম্বন্ধে তোমাদেরকে একটু সচেতন করাটাই হচ্ছে ইভিএস এটার মেন কনসেপ্ট, ঠিক না। তো এখানে তাহলে 2018 সালের যে আমাদের সিটের যে কোশ্চেন রয়েছিল ইভিএস পেডাগজি থেকে, অ্যাকচুয়ালি 15টা কোশ্চেন হয়, এখানে একটা কোশ্চেন ইভিএসের আন্ডারে ছিল যে ম্যাপিং স্কিলটা, ওইটা আমি পেডাগজিতে অ্যাড করে তোমাদেরকে দিয়েছি। তো ওকে, আজকে তাহলে দিনে 3টে ক্লাস আপলোড হলো। প্রথমে তো সকালে আমরা দুপুরের দিকে দিয়েছি বাংলা পেডাগজি কবিগুরু সিরিজ, সন্ধ্যায় দিয়েছি আমাদের রামানুজন সিরিজ ম্যাথামেটিক্স, আর রাতে এখন দিলাম ইভিএস পেডাগজি। তো অবশ্যই সিটের 2018 থেকেই কোশ্চেনগুলো দিলাম, তোমরা অবশ্যই ট্রাই করবে। কালকে তাহলে আবার এইভাবে তাহলে কোনো না কোনো কিছু আপলোড করতে থাকবো। তো আজকে তাহলে এখানে রাখলাম, সবাই তাহলে বেশ ভালো থেকো, আবার তাহলে দেখা হবে কালকে, চলো বাই।